দুনিয়ার সবচাইতে সেরা জিওগ্রাফির জন্য যদি বাংলাদেশকে টপ লিস্টে রাখা হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। একটা ছোট ভূখণ্ড যার ভৌগোলিক অবস্থান নিয়ে লড়াই করেছে পর্তুগিজ, ফরাসি, ব্রিটিশ থেকে শুরু করে আজকের সুপার পাওয়ার আমেরিকা আর চীন। পৃথিবীর সবচাইতে উর্বর জমি, সবচাইতে বড় নদী ব্যবস্থা আর কৌশলগত সমুদ্র বন্দর ও অবস্থান, এটাই বাংলাদেশ, যার ভৌগোলিক আশীর্বাদ তাকে করেছে সমৃদ্ধির স্বর্গরাজ্য, আর একই কারণে শোষণের অভিশাপ। সবাইকে জানাই আমার সালাম, নমস্কার, আদাব। এইবার চলুন যাওয়া যাক মূল গল্পে। ইতিহাসের পাতায় চোখ রাখলে আমরা দেখতে পাই যে ছোট্ট ভূখণ্ড আজকে বাংলাদেশ নামে পরিচিত, সেই জায়গাটা আসলে পৃথিবীর অন্যতম আশীর্বাদপ্রাপ্ত ভৌগোলিক অবস্থানের অধিকারী। দুনিয়ার সবচাইতে সেরা জিওগ্রাফি বাংলাদেশ। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্য। এ কারণেই বলছি, স্ট্র্যাটেজিক লোকেশন, অবাধ সমুদ্র নিয়ন্ত্রণ, পরিষ্কার পানির উৎস, উর্বর ভূমি, যা একটি ছোট দেশকে সব দিক থেকে করেছে সমৃদ্ধ ও শক্তিশালী। কারণ এই ছোট্ট দেশটি ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশকে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে ব্যবহার করে নেগোসিয়েশনের জন্য বাধ্য করতে পারে। এমনকি ইউএস, চায়নার মতো দেশ বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চায়, যাতে বঙ্গোপসাগরের অ্যাক্সেস পেতে পারে। বাংলাদেশের 3 দিকে ঘিরে আছে ভারত, পূর্ব দক্ষিণে মিয়ানমার, আর দক্ষিণে রয়েছে সুবিস্তৃত বঙ্গোপসাগর। এই অবস্থান শুধু সাধারণ ভৌগোলিক সুবিধা নয়, বরং শত শত বছর ধরে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে এই অঞ্চলকে করেছে আলোচনার কেন্দ্রবিন্দু। ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে পৃথিবীর জিওপলিটিক্যাল 3টি হটস্পটের মধ্যে একটিতে পরিণত করেছে, কারণ বাংলাদেশই দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়া ও চায়নার পাওয়ার স্ট্রাগল ব্যালেন্স করার কাজ করে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই দেশে অবস্থিত। এই দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার মতো বিশাল বড় বড় নদী। নদীগুলো মিলিত হয়ে সৃষ্টি করেছে পৃথিবীর সবচাইতে বড় বদ্বীপ বা বৃহত্তম রিভার ডেল্টা। শুধু তাই নয়, এই দেশে প্রায় 700টিরও অধিক নদী ও উপনদী রয়েছে। এই নদীগুলো বছরের পর বছর মাটিকে করছে উর্বর, আর সেই উর্বরতাই বাংলা অঞ্চলের মানুষকে বানিয়েছে সমৃদ্ধ। 1400 থেকে 1700 শতাব্দী পর্যন্ত বাংলা ছিল সমগ্র ভারতীয় উপমহাদেশের সবচাইতে ধনী অঞ্চল। বাংলার টেক্সটাইল পুরো পৃথিবীতে বিখ্যাত ছিল। এদেশের মসলিন, রেশম, তুলা আর হস্তশিল্প ছড়িয়ে পড়েছিল মধ্য এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত। ইউরোপ ও মধ্য এশিয়ায় বিক্রি হওয়া 80% রেশমি কাপড় বাংলা থেকে স্থলপথে সিল্ক রুটের মাধ্যমে রপ্তানি হতো। বিখ্যাত ফরাসি ভ্রমণকারী ফ্রাঁসোয়া বর্নিয়া তো বলেই ফেলেছিলেন, বাংলার সমৃদ্ধি মিশরের সোনালী সময়কে ছাড়িয়ে গেছে। 1600 শতকে এক বিখ্যাত পর্তুগিজ পর্যটক যখন বাংলার এই অঞ্চলে আসেন, তখন তিনি মানুষের উন্নত জীবন ব্যবস্থা থেকে অবাক হয়ে যান। এখানকার মতো হস্তশিল্প, সংস্কৃতি, কৃষি, সম্পদ, জলবায়ু, সমৃদ্ধ শিল্প ও শিল্প বিপ্লব ইউরোপে কোথাও ছিল না। এটা যেন এক সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু এই সমৃদ্ধি হয়ে ওঠে বাংলার অভিশাপ। 1400 শতকের শুরু থেকে পর্তুগিজরা সমুদ্রপথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যাতায়াতের পথ খুঁজে বেড়াচ্ছিল। তৎকালীন সময়ে স্থলপথে সিল্ক লাইনের মাধ্যমে সব ধরনের বাণিজ্যিক আমদানি ও রপ্তানি হতো, যা ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। এই গণ্ডি থেকে বের হতে পর্তুগিজ সাম্রাজ্য ভাস্কো দা গামাকে 170 জন লোক ও 4টি জাহাজ দিয়ে ভারতে যাওয়ার জলপথ আবিষ্কার করতে পাঠায়। 10 মাস এক ভয়াবহ যাত্রা করে, অনেক ঝড় ও প্রতিকূলতাকে উপেক্ষা করে 1458 সালে দক্ষিণ ভারতে মালাবার প্রদেশে সফলভাবে পৌঁছায়, যা ইউরোপিয়ানদের জন্য ছিল অনেক বড় একটি আবিষ্কার, এবং পুরো পৃথিবী জানতে পারে ভারতের সমুদ্র পথেও যাওয়া যায়। তখনও পর্তুগিজদের পদচারণা বাংলায় হয়নি। এরপর 1517-তে এক পর্তুগিজ ব্যবসায়ী ইউরোপিয়ান পর্যটকদের বর্ণনা শুনে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কিন্তু পথ ভুল করে বাংলা এসে পৌঁছান। এখানকার জিওগ্রাফি, অর্থনীতি, অবকাঠামো দেখে তিনি বেশ বিস্মিত হন। ফেরার পথে তিনি গোয়াতে পর্তুগিজ কমান্ডারকে এই খবরটি জানান। তখন বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের অধীনে।
1528 সালে পর্তুগিজরা মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে বাংলায় চিটাগং বা চট্টগ্রামে ব্যবসা শুরু করে। কিছু বছরের মধ্যে পর্তুগিজ সাম্রাজ্য বাংলাতে প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করে। এইখানে বড় বড় দালান কোঠা বানায় এবং এগুলোকে তারা গুদামঘর হিসেবে ব্যবহার করত। পর্তুগিজরা এদেশের গরিব হিন্দু ও মুসলমান ছোট্ট বাচ্চাদেরকে অল্প দামে কিনে গোলাম বানাতো, এমনকি তাদেরকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হতো। বাংলার হুগলিকে তারা বাণিজ্যিক কেন্দ্র বানিয়ে বসে, যেখান থেকে তারা পুরো ভারতের বাণিজ্যিক নিয়ন্ত্রণ শুরু করে, যা বাদশাহ শাহজাহানের পছন্দ হয়নি। তিনি হুগলিতে সৈন্য পাঠান, পর্তুগিজদের কলোনি ঘেরাও করে রাখেন 3 মাস, তাদেরকে কোণঠাসা করে রাখেন এবং পরে নিজের নিয়ন্ত্রণে নেন, যেখানে 1000-এর বেশি পর্তুগিজ মারা যায় এবং 4000-এর বেশি পর্তুগিজ বন্দী হয়। এরপরই বাংলা থেকে পর্তুগিজ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ভেঙে পড়ে। তারপরই নতুন খেলোয়াড় আসে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1690 সালে তারা কলকাতাকে তাদের বাণিজ্যিক কেন্দ্র বানায়। তখন কলকাতা ছিল হুগলি নদীর পাড়ে একটি দুর্গম জেলেপাড়া, যেখানে তাদের জাহাজ ফেরানো সহজ হবে, বাণিজ্য করা যাবে সহজে। আর তখন থেকে শুরু হয় কোটি কোটি টাকার বাণিজ্য এবং বাড়তে থাকে বাংলায় তাদের নিয়ন্ত্রণ। 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলার মসনদ থেকে নবাব সিরাজউদ্দৌলাকে উৎখাত করার পর আসল নিয়ন্ত্রণ আরম্ভ হয়। 1764 সালে বক্সারের যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের পতনের পর পুরা বাংলাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সিরাজউদ্দৌলাকে পরাস্ত করার পর লর্ড ক্লাইভ বাংলায় এমনভাবে লুণ্ঠন চালায় যে লুণ্ঠিত সম্পদ শত শত জাহাজ ভর্তি করে লন্ডনে পাচার করে। এই সব সম্পদ দিয়ে ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটেনে টেক্সটাইল শিল্প আরম্ভ করে আর ধীরে ধীরে গোটা বাংলাকে পরিণত করে লন্ডনের শিল্পের জ্বালানিতে। বাংলা টেক্সটাইলে উচ্চমাত্রার কর আরোপ করে, যাতে ভারতের টেক্সটাইল এত বেশি ব্যয়বহুল হয়ে যায় যাতে আন্তর্জাতিক মার্কেটে ভারতের টেক্সটাইল দাঁড়াতেই না পারে, যার ফলে বাংলার টেক্সটাইল ইন্ডাস্ট্রি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, পুরো ভারতে সামরিক কর্মকাণ্ডের সব টাকা বাংলার মানুষের টাকা দিয়েই চলছিল। বাংলাদেশের শিল্প, কৃষি, অর্থনীতি সবকিছু ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল। 1757 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল এই বাংলা। 1757 সালে পলাশী যুদ্ধের পর লর্ড ক্লাইভের নেতৃত্বে শুরু হয় অকল্পনীয় লুণ্ঠন। বাংলার সম্পদ ভর্তি জাহাজে মাসের পর মাস ইউরোপে পাচার করা হতো। এই শোষণের ভয়াবহ ফল আমরা পাই দুর্ভিক্ষে। 1770 সালে প্রথম দুর্ভিক্ষে প্রায় 1/3 মানুষ মারা যায়। এই পরিস্থিতির মধ্যে ব্রিটিশ সরকার বাঙালিদের থেকে 30 থেকে 40% মতো কর উসুল করে নেয়। আবার 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের খাদ্য রপ্তানি আর যুদ্ধের খরচ উঠানোর জন্য কৃষকদের কাছ থেকে 300% অমানবিক করের কারণে বাংলায় মারা যায় প্রায় 30 লক্ষ মানুষ, ইতিহাসে যাকে ম্যান-মেড ফ্যামিন বলা হয়। মজার বিষয় হচ্ছে, আপনি যদি ওয়েস্টার্ন টেক্সট বই পড়েন তাহলে দেখবেন অপর্যাপ্ত খাবারের সাপ্লাই ছিল, কিন্তু এই খাবারের সংকট কেন হয়েছিল এই ব্যাপারে কিছুই লেখা পাবেন না। মূলত 30 লক্ষ লোক ব্রিটিশের অত্যাচারে মারা গিয়েছিল সে সময়। অবশেষে 1947 সালে ভারত ভাগ হলে পূর্ব বাংলা পাকিস্তানের অংশে চলে যায়। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের। কিন্তু ইতিহাসবিদরা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কখনোই কেবল এক দেশের ভেতর সীমাবদ্ধ ছিল না, এটা সবসময় থেকেছে বৈষয়িক শক্তির নজরে। কারণ এখানে আছে পৃথিবীর সেরা নদী ব্যবস্থা, উর্বর মাটি, সমুদ্র বন্দর আর কৌশলগত করিডোর, যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে যে কোনো সময়ে। এর বাকি অংশ দেখবেন দ্বিতীয় পর্বে, সে পর্যন্ত অপেক্ষা করুন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমনই সব তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং দ্রুত নোটিফিকেশন পেতে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু।